নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সরকার যখন অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএ দিতে পারছে না, সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারছে না, কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট করতে দিচ্ছে না, ঠিক সেই সময় দাঁড়িয়ে 1514টা ভুয়ো নিয়োগ, আবার বলছি 1514টা ভুয়ো নিয়োগ করছে নবান্ন। এবং দুর্গাপুরের ঘটনা যখন, অনভিপ্রেত ঘটনা যখন, অনাকাঙ্ক্ষিত ঘটনা যখন, দুর্ভাগ্যজনক ঘটনা যখন ফোরফ্রন্টে চলে এসছে, তখন নিজের অনুপ্রাণিত মিডিয়াকে দিয়ে খাওয়ানো হচ্ছে খবর যে 1514 জন রিক্রুটমেন্ট হচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় কি না কি রিক্রুটমেন্ট, 1514 জন মানুষের চাকরি হবে, ভালো কথা। তো দেখলাম 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল। কোথায়? রাত্রিরের সাথী সরকারি মেডিকেল কলেজ, 24টা না 29টা মেডিকেল কলেজ হসপিটালে 1514 জন কন্ট্রাকচুয়াল নেওয়া হবে। অর্থাৎ ঠিক নির্বাচনের মুখে তৃণমূল করা লোকজনকে আবার কাজের মধ্যে ঢোকানোর পরিকল্পনা। পার্মানেন্ট নয়, ভেবে দেখুন, কন্ট্রাকচুয়াল। কতদিনের জন্য? 1 বছরের জন্য। বলছি, আর কতদিন লোক ঠকাবেন এই প্রতারক মহিলা? আর কতদিন লোক ঠকাবেন এই প্রতারক মহিলা? কোথায় কি রিক্রুটমেন্ট হবে আমি একটু তথ্যটা আপনাদের কাছে দিই। আমি দেখছিলাম যে টোটাল 910 জন মহিলা রিক্রুটমেন্ট হবে, 604 জন পুরুষ রিক্রুটমেন্ট হবে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, আইডি এবং বিসি রায় হাসপাতাল, চিত্তরঞ্জন শিক্ষা ও সেবা সদন, রাত্রির সাথী প্রকল্পের সবচেয়ে বেশি 120 জন প্রাইভেট সিকিউরিটি গার্ড পাচ্ছে পিজি। ভাবুন, কন্ট্রাকচুয়াল 1 বছরের জন্য। তারপর 85 জন বেসরকারি নিরাপত্তারক্ষী পাবে আরজিকর মেডিকেল কলেজ, এনআরএস 75 জন, কলকাতা মেডিকেল কলেজ 75 জন, বাঁকুড়া সম্মেলনী 75, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ 75 জন নিরাপত্তারক্ষী পাচ্ছে 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল। আমি বলছি, অভয়ের ঘটনাটা কবে ঘটেছিল? সম্ভবত 9ই আগস্ট 2024। আজকে আপনাদের কাছে যখন এই প্রতিবেদন পেশ করছি 15ই সেপ্টেম্বর 2025। আপনি ভেবে দেখুন, 9ই সেপ্টেম্বর, 9ই অক্টোবর, মানে আজকে 15ই অক্টোবর, প্র্যাকটিক্যালি 9ই অক্টোবর রাজ্য নাকি সিদ্ধান্ত নিয়েছে, এমন নোটিফিকেশন জারি করেছে স্বাস্থ্য ভবন সূত্রে। এই খবর মিডিয়াতে পেশ হয়েছে এবং 1514 জন কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হবে। আপনি পার্মানেন্ট রিক্রুটমেন্ট করবেন না কেন? আপনি পুলিশের রিক্রুটমেন্ট করবেন না কেন? প্রায় 1.5 লাখের ওপর পুলিশে ভ্যাকেন্সি কেন? আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি, রাজীব কুমার আপনাকে বলছি, ফেরেববাজ ভাইপো যিনি ক্যামাক স্ট্রিট থেকে বসে কলকাঠিটা নাড়েন, আমি তাকেও প্রশ্নটা করছি, বাংলার মানুষের ভাগ্য নিয়ে আর কতদিন খেলবেন? 1514 জন কন্ট্রাকচুয়াল সিকিউরিটি গার্ড নেবেন আবার। অর্থাৎ কন্ট্রাকচুয়াল মানেই হচ্ছে সেখানে একটা করাপশনের জায়গা থাকে। আলটিমেটলি কন্ট্রাকচুয়াল কেউ করাপশন করলে তাকে ছাঁটাই করে দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ছাঁটাই করে দেবো, আমার দায় থাকে না। আর কন্ট্রাকচুয়াল মাইনে কম পান বলে তাদের কোনো দায়বদ্ধতা থাকে না। আমি বলছি, অসংখ্য এক একটা থানা চলছে 1/3 ফোর্স নিয়ে। কেন? কিসের জন্য? কোথায় অসুবিধে? সিভিক ভলেন্টিয়ার 1,24,25,000, প্রায় 2 লাখের কাছাকাছি কন্ট্রাকচুয়াল লোক নিয়ে পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট চলছে। কেন? সেখানে পার্মানেন্ট রিক্রুটমেন্ট হবে না কেন? আজকে এই পিজি হসপিটাল বলুন, এনআরএস হসপিটাল বলুন, আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল বলুন, এত সুপার স্পেশালিটি হসপিটালগুলোতে পার্মানেন্ট পুলিশ ফোর্স থাকবে না কেন? কোথায় অসুবিধে? খেলা মেলা উৎসব মৎসব, 2 কোটি টাকা দুর্গাপুজোয় 1,10,000 টাকা ভেট, যে ক্লাবের অস্তিত্ব নেই সেখানে 1 লাখ টাকা ভেট, নিজের হাসি মুখের বিজ্ঞাপনকে দিয়ে আনন্দবাজার কিংবা এবিপি আনন্দকে বসে রাখা, বর্তমানকে হাই স্পিড বিজ্ঞাপন দেওয়া। আজকাল প্রতিদিন এই সময় নিউজ 18, জি24 ঘন্টা সবাইকে হাতের তলায় কবজির মধ্যে রাখা, প্রেস ক্লাবকে কিনে নেওয়া, এইভাবে তো চালাচ্ছেন রাজ্যটা। তারপরে গিয়ে 1514 জন রিক্রুটমেন্ট ভুয়ো রিক্রুটমেন্টে হচ্ছে। আমি বলছি, এই 1514 জন ভুয়ো যে রিক্রুটমেন্ট হবে, কোন পদ্ধতিতে হবে? সংবাদপত্রে বড় করে বিজ্ঞাপন দেওয়া হবে যে এত এইখানে রিক্রুটমেন্ট করা হবে। এজেন্সি, খেয়াল করে দেখুন, এইটা হচ্ছে রিক্রুটমেন্ট জালিয়াতির জায়গা এবং প্রভাবশালী পরিবারের এজেন্সি বেশিরভাগ ক্ষেত্রে এখানে অপারেট করে। দক্ষিণ কলকাতা আমরা দেখেছি। তো আলটিমেটলি ঘটনাটা হচ্ছে এজেন্সির মারফতে রিক্রুটমেন্ট, মানে ওখানে তো বলার কিছু নেই, আমি তো সরকার কিছু বলতে পারবো না। অর্থাৎ সরকারি টাকা, আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা ড্রেনেজ হয়ে যাবে একটা এজেন্সির মারফতে। সেই এজেন্সি আবার প্রভাবশালী পরিবারের এজেন্সি হবে, সেই এজেন্সির তলায় যাদের রিক্রুটমেন্ট হবে সেটা আবার পলিটিক্যাল রিক্রুটমেন্ট হবে। আমি বলছি, এই মহিলাকে তাড়ান, নবান্ন 14 তলা থেকে এই প্রতারক মহিলাকে না তাড়ালে এই অবস্থার পরিবর্তনটা হবে না। শুধু এই গতকাল আমি দেখছিলাম ওবিসি মামলা 5ই নভেম্বর তারিখ আছে। ওবিসি সংক্রান্ত আপনারা জানেন, কলকাতা হাইকোর্টে একটা রায় দিয়েছিল যে ওই 2010 না 2012 সালের পর থেকে যে ওবিসি নতুন করে তালিকা হয়েছে, ভুয়ো তালিকা তৈরি হয়েছে,
সেগুলো বাতিল করা হয়েছে। তারপর সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টেটে নিয়ে নিয়েছেন। শেষ পর্যন্ত এই মূল যে রায়টা হাইকোর্টের আছে সেটাকে বাতিল করার ছক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটার জন্য 5ই নভেম্বর তার শিডিউল শুনানি আছে। 14ই অক্টোবর এই প্রতারক সরকার, নবান্নের 14 তলার প্রতারক সরকার করেছে কি জানেন? সরকারি কর্মচারীরা, অবসরপ্রাপ্ত কর্মচারীরা, দীর্ঘশ্বাস ফেলা সরকারি কর্মচারীরা, যারা বারবার রিটায়ার্ড কর্মচারীরা, যারা পেনশনের উপর বেঁচে আছেন, কী কষ্ট কী যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন, প্রতিদিন আপনাদের অসংখ্য ফোন পাই, অসংখ্য মেসেজ পাই। তাঁরা শুনুন, এত বড় প্রতারক মহিলা করেছেন কি, কপিল সিব্বালকে দিয়ে সুপ্রিম কোর্টে মেনশন করিয়েছে এই সপ্তাহে ওবিসিটা একটু শুনানি করে দেওয়া হোক। জাস্টিস গবাই অন্তত রাজি হননি। 5ই নভেম্বরই শুনানির ডেট নির্ধারিত হচ্ছে। আচ্ছা বলুন তো, 14ই অক্টোবর থেকে 5ই নভেম্বরের তারিখের তফাৎ কত? মাত্র 20 দিন। এই সপ্তাহের মধ্যেও শুনানি যদি হতো, ধরে নিচ্ছি আমি 15, 16, 17-র মধ্যে যদি শুনানি হতো, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, তাহলেও তার সঙ্গে 5ই নভেম্বরের তারিখের তফাৎ কত? মাত্র 17-18 দিন, 3 সপ্তাহ। সে 3 সপ্তাহ ধৈর্য ধরতে পারছে না বলে কপিল সিব্বালকে অ্যাপয়েন্ট করেছে মেনশনিং করার জন্য। একটা মেনশনিংয়ে খরচ কত? আমি বলছি মেনশনিং খরচ কত আমি যাচ্ছি না। আমি বলছি একজন কপিল সিব্বালের মতো মাপের আইনজীবীকে আপনি যদি সুপ্রিম কোর্টে দাঁড় করান, তার ফিস কত? আমি বিভিন্ন নবান্নের অফিসারদের সঙ্গে কথা হয়, ল ডিপার্টমেন্টের অফিসারদের সঙ্গে কথা হয়, বলছেন শোনবাবু এক এক দিনের খরচা আপনি জানেন? যে অ্যাডভোকেট অন রেকর্ড তাকে খরচা ব্রিফ করতে হয়। ধরুন এই শুনানি যদি হতো, কপিল সিব্বালের সঙ্গে তার মানে কনসালটেশন ফিজ আছে, সব মিলিয়ে কত খরচা হতে পারে জানেন? এনি আইডিয়া? 40 থেকে 42 লক্ষ টাকা এক এক দিন একটা সরকারের গুলে যায়। আর সেই সরকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন, বর্ধিত ডিএটা পর্যন্ত দেবে না, আইনজীবীদের পেছনে খরচা করবে। কত বড় প্রতারক ওই মহিলা বলুন তো। একে তাড়াতে হবে। যে যেখানে জিতবেন তাকে জেতান। এই মহিলাকে, প্রতারক মহিলা আর এই প্রতারক দলটাকে নবান্ন থেকে, কালীঘাট থেকে তাড়ান। তাছাড়া কোনো বিকল্প নেই। আপনারা যে যেখানে আছেন প্রতিদিন নিয়ম করে 10টা করে মানুষকে বোঝান। সর্বনাশ হয়ে যাচ্ছে এই বাংলা। আমি সরাসরি এই বিষয়টা নিয়ে গিয়েছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের কাছে। তখন দুর্গাপুর থেকে কলকাতা আসছেন, একটু ডিসরাপ্টেড আছে অডিও কলটা। আমি সরাসরি ফোনে বললাম, লড়বেন না আপনারা এর বিরুদ্ধে? একজন প্রতারক মহিলা একদিনে 40-42 লাখ টাকা উড়িয়ে দিচ্ছেন ফুৎকারে। বড়লোকের মাউন্টুলের ছেলেরা উড়িয়ে দেন না, মানে বাপের টাকা উড়িয়ে দেয়, তেমনি রাজ্যের পাবলিকের মানি উড়িয়ে দিচ্ছেন ওই প্রতারক মহিলা। আর তারপর আমরা সবাই চুপ করে থাকবো? হ্যাঁ, তথাকথিত আনন্দবাজার তো কোনো কথা বলবে না। এবিপি আনন্দ দেখেছেন এখন সুর চেঞ্জ করতে শুরু করে দিয়েছে, দেখবেন, খেয়াল করবেন, এবিপি আনন্দ সুর চেঞ্জ হয়ে গেছে, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আরে অন্য রাজ্যেও তো খারাপ হয়, এ রাজ্যে খারাপ নিয়ে আপনারা চিন্তিত কেন? আনন্দবাজারের ভাবগতিক এরকম, আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন যা বলছি। আর বিশ্ব মজুমদারের নিউজ 18 বলার তো নেই, ধামাধরা, জি 24 ঘন্টা ধামাধরা চ্যানেল, আর অন্যান্য যেগুলো আছে, ভাইপোর এই সময় কাগজ, তো বলার কিছু নেই, বর্তমান হাই স্পিড বিজ্ঞাপন। বলো তো আলটিমেটলি বাংলার মানুষ যাবে কোথায়? প্রতারক মহিলা থেকে নিষ্কৃতি দরকার। প্রতিদিন 10 জন করে মানুষকে দয়া করে হাত জোর করে বলছি বোঝান প্রতারককে তাড়ানোর জন্য। আমি আজকে সরাসরি আপনাদের নিয়ে যাব ভাস্কর ঘোষ এই নিয়ে কি বলেছেন শুনুন। ভাস্করবাবু নমস্কার। অনেক যন্ত্রণার মধ্যে আবার একটা খবর, কপিল সিব্বালকে দাঁড় করানো হলো ওবিসি মামলা এগোনোর জন্য, যেটা সাধারণ উকিলকে করানো যেত। লক্ষ টাকা সেখানেও খরচা হলো গতকাল আমি যখন আপনার কাছে সঙ্গে কথা বলছি। দ্বিতীয়ত হচ্ছে 1514 জনকে রাত্রিরের সাথী বলে কন্ট্রাকচুয়ালি বিভিন্ন মেডিকেল কলেজ, 29টা মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 24টা হলো মেডিকেল কলেজ, সেখানে রিক্রুটমেন্ট হচ্ছে। অর্থাৎ এই 1514 জনকে 1 বছরের জন্য আবার লোক ঠকানো কন্ট্রাকচুয়াল। লড়বেন? প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে একটা সময় নিয়ম ছিল যে যারা সিনিয়র কাউন্সিল তারা কিন্তু মামলার মেনশনিং এ থাকতেন না। এরপরে প্রধান বিচারপতি গাভাই কিন্তু এটাকে নিয়ে বলেছিলেন যে ইয়ে করতে, মানে লিখিত দিতে না, উনি বলেছিলেন কিন্তু যে কোনো সিনিয়র কাউন্সিল যেন এই মেনশনিং এর কাজে যেন না আসেন বা না করেন মেনশনিং এর কাজ, সেটা জুনিয়র দিকে দিয়ে করানোই ইয়ে। তা আমি জানি না কপিল সিব্বালদের এমন কি অর্থের প্রয়োজন এবং রাজ্য সরকারের কত মানে অর্থের কি বলবো এটাকে, যে উপচে পড়ছে ভাড়ার, যে যেখানে মেনশনিং করানোর জন্য কপিল সিব্বালকে দাঁড় করাতে হচ্ছে। এটা কোনো একটা বিষয়। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে কথাটা বললেন যে এই যে মেডিকেল কলেজগুলোর ভিতরে 1509 জনকে নিয়োগ করার কথা, 1514 জন 1514 জন এবং অস্থায়ীভাবে, এবং সেটা 1 বছরের
কন্ট্রাকচুয়ালের। এই কন্ট্রাকচুয়ালের কাজটা কিন্তু খুব নিশ্চিতভাবেই যারা পাবে সেই কোম্পানির মালিক কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার হেড অফিস পশ্চিমবঙ্গে নয়, যেখানে কোনো কিছু ব্যাপারে আপনি তাকে ধরতে পারবেন। তার প্রশ্ন হচ্ছে যেই যেখানে রাজ্য পুলিশের প্রায় লক্ষাধিক আছে, সেখানে নিয়োগের কোনো উদ্যোগও নেই, কোনো বিজ্ঞপ্তি নেই, কোনো প্রচেষ্টাও নেই। এখানে এইভাবে অস্থাপে জোড়াতালি দিয়ে নিজেদের পার্টি ক্যাডার ঢুকিয়ে আসতে নিরাপত্তা দিতে চাই, নাকি এই হসপিটালগুলোর ভিতরে যে কাটমানি কেসটা চলে সেই সিন্ডিকেটের উপরে নজরদারিটাকে আরো বাড়ানোর জন্য, যাতে এই অপকর্ম যেগুলো হচ্ছে সেগুলো যাতে গোড়াতেই কন্ট্রোল করে দেওয়া যায়, সেই উদ্যোগের জন্য এই নিয়োগগুলো হচ্ছে। কোনটা যদি এটা হয়ে থাকে, যদি নতুন পদ সৃষ্টি করে হয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই হয়তো মানে আন্দোলনের পথে যেতে পারি বা মামলা মোকদ্দমার পথেও যেতে পারি। তার কারণ হচ্ছে যে স্থায়ী পদগুলোতে নিয়োগ না করে অস্থায়ীভাবে এরকম করে পদ সৃষ্টি করে নিজেদের বিনা পরীক্ষাতে সেখানে যে মানে সংরক্ষণের কোটা থাকে, সেই সংরক্ষিত কোটাতে কোনো নিয়োগ নেই, যার ফলে সংরক্ষিত কোটার মধ্যে থাকা এসসি এসটিরা বঞ্চিত হচ্ছেন, ওবিসিরা বঞ্চিত হচ্ছেন। কারা ঢুকবেন আমরা কেউ জানি না। এইভাবে মানে সরকারি পদগুলোকে অপরিকল্পিতভাবে ভরাট করে দিয়ে নিজেদের লোক ঢুকানো, এটা আসলে সংবিধানের যে অধিকার মানুষকে দিয়েছে শিক্ষান্তে চাকরি, তার মেধার জোরে মানে চাকরি পাওয়ার, সেই অধিকারগুলোকেই খর্ব করছে, অনেক কিছুকেই খর্ব করছে এগুলো। সুতরাং প্রতিবাদ হবে এটা অবশ্যই, এবং এইগুলো করে আসলে আমার যেটা মনে হয়, আপনারা যেটা ভাবছেন যে নিরাপত্তা দেওয়ার বিষয়, অবশ্যই নিরাপত্তা দেওয়ার বিষয় নয়। এই যে কাণ্ড কারখানাগুলো ঘটছে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পুলিশ প্রাথমিকভাবে ধামাচাপা দিতে চাইছে প্রশাসন। সেই ধামাচাপা দেওয়ার কাজটা যাতে আরো সুচারুভাবে করা যায়, এই নিয়োগের মধ্যে দিয়ে সেই ব্যাপারটাকেই আরো মানে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে সেটা তারা করতে চায়। মানে আলটিমেটলি মানে নিয়োগটা হচ্ছে মানে ওছিলা, কিন্তু পেছনে হচ্ছে একদিকে হচ্ছে কন্ট্রাকচুয়াল এজেন্সি, সেই এজেন্সির মাথায় বড় মাথার এজেন্সি সেখানে রিক্রুটমেন্টটা করবে, মানে সেখানে একটা বড় টাকা সরকারের তরফ থেকে দেওয়া হবে, আর অল্প বয়স্ক ছেলে মেয়েগুলোকে পলিটিক্যাল সার্কিট থেকে নিয়ে তাদের জীবনটাকে বরবাদ করাবে 1 বছরের জন্য। এটা একটা সেটুকুই নয়, মানে এখন যদি হসপিটালগুলোতে দেখেন, হসপিটালগুলোতে স্টাফরা বলছে, ডাক্তাররা নার্সরা বলছেন যে মেডিকেল মানে ওষুধগুলো সাপ্লাই হচ্ছে, সেই ওষুধগুলো কোনো কাজ করছে না, যে কারণে তারাও এখন ওষুধ দিচ্ছে না, বাইরে থেকে কিনে এনে পরে ওষুধ দেওয়া করাচ্ছেন। মানে ভয়ানক দুর্নীতি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রে চলছে। এই দুর্নীতিকে আরো রপ্ত করে ক্যাপচার করা এবং তারই উদ্যোগ হিসাবে এই মানে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমার অন্তত মনে হয়। এই সরকারটাকে যেটুকু চিনি তাতে আমার এটুকুই মনে হয়েছে। অনেক ধন্যবাদ ভাস্করবাবু, অনেক ধন্যবাদ।